সাজি জালো দায়িত্ব ছাড়লা হিসাব নিকাশ সব মিডিয়ার সামনে উপস্থাপন করিয়া দায়িত্ব নিলাম দায়িত্ব ছাড়লাম। কি ভাবতেছো দেশটা মগের মুল্লুক না? আগে যা দেখেছি সিন্ডিকেট, আসছে এখন বড় বড় সিন্ডিকেট। সাজি জালো দায়িত্ব নেওয়া সহজ, পালন করা কঠিন। নেতা হওয়া সহজ, পালন করা কঠিন। আন্তর্জাতিক কাজ করায় তোমাকেও দাঁড়াতে হবে। ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পরে ইসরায়েল এবং মিশর ছাড়া অন্যান্য দেশের জন্য নতুন সব ধরনের সহায়তা তহবিল স্থগিত করে দিয়েছে। আমেরিকা রোহিঙ্গাদের জন্য দেওয়া সাহায্য বন্ধ করছে না। এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আলাদা ধন্যবাদও দিয়ে 17 সাল থেকে এই ধরনের আচরণই সাত কলেজের শিক্ষার্থীরা পেয়ে আসছিল, যেটা আসলে সবাই মুখে শুনেছে, কেউ দেখেনি, আজ সেটা দেখলো। মধ্যরাতে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অসদাচরণের অভিযোগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে সাত কলেজের শিক্ষার্থীরা। এটা নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পলাতক ফেসিস্টদের অবস্থান শক্তিশালী হবে। ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য, প্রতিহিংসামূলক বক্তব্য, ঝগড়াসুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত। নতুন ধারার রাজনীতি করবেন লুৎফুজ্জামান বাবর। কারাগার থেকে বের হওয়ার পর তার বক্তব্য, তিনি যতটুকু মুভ করেছেন সেখান থেকে এটা বোঝা যায়। দুঃখজনক হলে সত্ত্বেও বাবরের পাশে বিএনপি নেই। দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে শামিল হয়েছিলেন যারা, তারাই আজ একে অপরের নিশানায়। কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটে পুতুলের বিরুদ্ধে দুদকের অভিযানের খবর, এটা একটা বিগ নিউজ। ল্যান্সেট হইতেছে স্বাস্থ্য দুনিয়ায় প্রথম আলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। নতুন একটা সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কার্যকর করা হচ্ছে সারা পৃথিবী জুড়ে। সেটার একটা বড় ইফেক্ট কিন্তু আমাদের উপরেও আসছে, তবে যতটা আসার কথা ততটা আসছে না, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আলাদা একটা মেসেজ দিচ্ছে। তবে এই চমকটা কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যে আন্তর্জাতিক যে অর্থনৈতিক ফোরামে গিয়েছিলেন সেখান থেকে তিনি আসলে বাজিটা মেরে আসছেন। এখন আসেন ঘটনা কি। ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পরে ইসরায়েল এবং মিশর ছাড়া অন্যান্য দেশের জন্য নতুন সব ধরনের সহায়তা তহবিল স্থগিত করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাচ্ছে, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আন্তর্জাতিকভাবে যে দান টান আমেরিকা করে বিভিন্ন দেশে, সব কিন্তু ট্রাম্প বন্ধ করে দিচ্ছে। ইভেন ন্যাটো থেকেও কিন্তু বের হয়ে যাওয়ার ঘোষণা। তো বাংলাদেশ ইফেক্টেড কোথায়? এই যে জলবায়ু ফান্ড, এটাতে একটা বাংলাদেশের বড় একটা টাকা পয়সা পাইতো, আর বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারপর আপনার জাতিসংঘের কল্যাণে যেই বিশ্বজুড়ে যে খাদ্য সহায়তা কার্যক্রম চলে, ওইটা থেকেও কিন্তু আমেরিকা বের হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের জন্য চাপ হয়ে যেত কখন? আমাদের দেশে যে বিশাল একটা রোহিঙ্গা জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু সরকার বসাইয়া খাওয়াইতে হচ্ছে বিদেশি সহযোগিতার মাধ্যমে, আর এর মধ্যে সবচেয়ে বড় দাতা দেশ আমেরিকাই। তো যখন ট্রাম্প এই ঘোষণা দিচ্ছে, স্বাভাবিকভাবে সরকার চাপে পড়ছে যে এই বিশাল গোষ্ঠী জনগণকে এখন কিভাবে খাওয়াবে। এখন আমেরিকা না দিলে বাকিরাও খুব বেশি দিবে না। তো এর মধ্যে আজকে আমাদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে একটা বার্তা পাঠানো হয়েছে যে আপনার বাংলাদেশকে মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া যে রোহিঙ্গা শরণার্থীরা আছে তাদের জীবন রক্ষার জন্য, খাদ্য ও পুষ্টির জন্য যে অর্থায়ন এত বছর আমেরিকা করছে সেইটা আমেরিকা চালু রাখবে। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে দেওয়া সাহায্য স্থগিতাদেশের বাহিরে থাকছে বাংলাদেশ। এটা টোটালি ডিফারেন্ট একটা অবস্থান তৈরি হয়েছে। আজকে আমাদের কি বলো যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আমাদের প্রেস উপদেষ্টা শফিকুল আলম তিনি বিষয়টি কনফার্ম করছেন। তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে সরকার এবছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে, 170টি দেশ অংশগ্রহণ করবে, আর মহা আয়োজক হচ্ছেন, এটা সহ আয়োজক হচ্ছেন জাতিসংঘ। আমেরিকা রোহিঙ্গাদের জন্য দেওয়া সাহায্য বন্ধ করছে না, এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আলাদা ধন্যবাদও দিয়েছেন। তিনি বলছেন যে ঢাকাস্থ আমেরিকার দূতাবাসের কর্মকর্তারা তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়বলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করেছেন, এমনকি সেখানে তারা
আশ্বস্ত করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে বিশ্বব্যাপী সহায়তা বন্ধের যে আদেশ, সেখানে বাংলাদেশকে আপনার তারা আউটে রাখছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সারা বিশ্বের মতন বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছিল। এই সংস্থার মাধ্যমে মার্কিন সরকার বিভিন্ন দেশে আপনার সহায়তা কার্যক্রম পরিচালনা করা থাকে। আর গত 25শে জানুয়ারি চিঠির মাধ্যমে সবাইকে তথ্য পাঠানো হয়, আর পরবর্তী সময় আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা আলাদা বার্তা তারা পাঠাইছে। আলহামদুলিল্লাহ, এটা দেশের জন্য ভালো, সবার জন্যই ভালো। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটু বেশি ভালো হয়েছে, না তো অনেকটা হিমশিম খাইতে হতো এই অর্থনীতিকে নিয়ে। নতুন ধারার রাজনীতি করবেন লুৎফুজ্জামান বাবর। কারাগার থেকে বের হওয়ার পর তার বক্তব্য, তিনি যতটুকু মুভ করেছেন সেখান থেকে এটা বোঝা যায়। দুঃখজনক হলে সত্য, বাবরের পাশে বিএনপি নেই। আমরা জনগণ, আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার জনগোষ্ঠী বাবরকে এনকারেজ করে যাব, প্রয়োজন দেখা করব। নতুন কিছু ইঙ্গিত পাওয়া যায়। দেখেন, লুৎফুজ্জামান বাবর সাহেব সম্পর্কে আমি আগেই বলেছি যে বিএনপির মধ্যে এই মুহূর্তে তারেক রহমানের পর সবচেয়ে জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর। বাবর সাহেব যেদিন মুক্তি পেয়েছেন, মুক্তি পেয়ে তিনি সাথে সাথে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন এবং সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ গুরুত্বপূর্ণ নেতারা অনেকে ছিলেন। কিন্তু এরপর বাবরকে কোথাও ডাকছেও না, বা বাবরের সাথে বিএনপির হাইকমান্ডার কেউ দেখাও করছে না। বাবর সাহেব নেত্রকোনায় ছিলেন বা ঢাকায় আসছেন, অসুস্থ ছিলেন, হসপিটাল ছিলেন, রাস্তায়ও বের হচ্ছেন, কিন্তু বিএনপির পদধারী বা বিএনপি বলতে বর্তমানে আমরা যাদেরকে বুঝি তাদেরকে পাশে বলছেন। বাবরের ব্যক্তিগত একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। একটা ঘটনা, এটার মধ্যে দিয়ে অনেক কিছু স্পষ্ট হচ্ছে। আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখানে বিএনপির কোন সিনিয়র নেতাদের আমরা দেখতে পাচ্ছি না, যারা আছে বাবরের নিজস্ব বলয়ের লোকজন। এখন কোকর কবর জিয়ারত, এটা তো বিএনপির আরো বড় বড় নেতারা করেছে, তাদের কর্মসূচি ছিল। এখানে লুৎফুজ্জামান বাবরের পাশে যদি বিএনপি থাকতো, অথবা বাবরকে যদি বিএনপি ধারণ করত, তাহলে এই কবর জিয়ারত করার সময় বাবরের পাশে বিএনপির কমপক্ষে একজন স্থায়ী কমিটির সদস্য থাকতো, বা রুহুল কবির রিজভী বা যুগ্ম সাধারণ সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, এই টাইপের দু একজন থাকতো, ভাইস চেয়ারম্যান। কিন্তু গুরুত্বপূর্ণ কেউ নেই, মানে বাবরকে এড়িয়ে চলছে। বাবরের সাথে গেলে তো ভারত রাগ করবে। তারেক রহমান বাংলাদেশের রাজনীতি থেকে দীর্ঘদিন যাবৎ তিনি দূরে অবস্থান করছেন। তবে অনলাইনে, মিডিয়া প্ল্যাটফর্মে নেতাদের বিভিন্ন সফরের মাধ্যমে তিনি রাজনীতিকে যতটুকু দূর থেকে চাঙা রাখার দরকার রাখছেন। গেল 6 মাস হয়ে গেছে। আমরা ভাবছিলাম বা আমরা শুনছিলামও, ঘোষণাও আসছিল বিএনপির পক্ষ থেকে যে আওয়ামী সরকারের পতনে ঠিক কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে ব্যাক করছেন, কিন্তু তিনি এখনো দেশে ব্যাক করেননি। হয়তোবা তিনি এটা ভাবছেন বা বিএনপির নেতারা ভাবছে যে তারেক রহমান দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন। এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে ভয়টা কোথায়? একটা ভয় তো কাজ করছেই, যার কারণে তিনি এখনো দেশে যাচ্ছেন না। তো গেল 6 মাস যাব যথেষ্ট সুন্দর গোছালো ভাষায়, প্লাস দলের মধ্যে যারা বিক্রিয়া যে নেতাকর্মীরা আছে তাদের বিরুদ্ধে পানিশিং ইস্যু, প্লাস বিএনপিকে আগামী দিনে নতুন একটা রাজনৈতিক ভাবধারায় নেওয়ার চেষ্টা করছেন। এমনকি নেতাকর্মীদের বলছিলেন যে দেখো, যা শুরু করছো যদি এরকম চিন্তা করো, 5ই আগস্টের মতন পরিণতি আমাদেরও হবে। তবে এত সুন্দর কথার মধ্যেও গতকালকে একটু ধৈর্য হারা হয়ে গেছেন। কেন? আমি বলছিলাম যে আমাদের উপদেষ্টাদের মধ্য থেকে বা জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃস্থানীয় নেতারা আছেন, তাদের যে ঘোষণা, তাদের যে বক্তব্য বিএনপিকে নিয়ে বা জিয়াবাদকে নিয়ে, বা নানান ধরনের বক্তব্য যে দিল্লির যারা গোলামি করবে বা দিল্লিপন্থী তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে, এরকম নানান বক্তব্যে দিন শেষে তারেক রহমান আমার মনে হয় যে তিনি তার জায়গা থেকে গোছাইয়া কথা বলছেন, বাট এটা তার ভেতরে থাকা রাগেরই একটা বহিঃপ্রকাশ, এবং এটা যথেষ্ট জায়েজ। আলোচনার মধ্যে আছে কিংস পার্টি, উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বক্তব্য, বিশেষ করে আসিফ, নাহিদ এবং মাহফুজের যে বক্তব্যগুলো, টোটালি এখন পলিটিক্যাল স্টাইলই তারা কিন্তু কথা বলছেন। আর এটা স্বাভাবিকভাবে পছন্দভাবে বা গ্রহণযোগ্য না বিএনপির কাছে। আর যখন তারা দল ঘোষণার কথা বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে তাদের দল আসবে, তখনই আপনার মানে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধীরা যখন দল ঘোষণা করার কথা বলছেন, তখন বিএনপির কাছে মনে হচ্ছে যে এই যে দলটা, বিএনপির না, বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে এখন মনে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রদের দলটা তৈরি হচ্ছে। আর সেটা নিয়েই মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দিচ্ছেন, রিজভী সাহেব দিচ্ছেন, কিন্তু এই প্রথমবারের মতন আমার মনে হয় যে তারেক রহমান একটু খোলামেলা কথা বললেন, ঠান্ডা মাথায়, বাট কথাগুলো যথেষ্ট মিনিংফুল। তিনি বলছেন যে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পলাতক ফেসিসদের অবস্থান শক্তিশালী হবে। ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য, প্রতিহিংসামূলক বক্তব্য, ঝগড়াসুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত। এইসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয়। অতীত থেকে বের হয়ে এসে স্বচ্ছ পথে
তরুণদের এগিয়ে যেতে হবে। নতুন রাজনৈতিক দল যদি গঠন করে বিএনপি সেটাকে স্বাগত জানায়, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি তা হয় তাহলে জনগণ হতাশ হবে। বলছেন যে নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার প্রধান হাতিয়ার, আর নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত না। নেতাকর্মীদের প্রতিও তিনি বলছেন, আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি ছড়ানো বা বিতর্ক সৃষ্টির সুযোগ না পায় সে বিষয়ে সজাগ থাকতে হবে। জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে কি বলা যায় দমাই রাখতে পারবে না। তো বলছেন যে আপনার এখানে সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি। তো সংস্কার নাকি নির্বাচন, তিনি আপনারা বলছেন যে কেউ কেউ এই বিষয়টা নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করছে। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ট্যাক্স, ভ্যাট এগুলো নিয়ে মানুষ অনেকটা ক্লান্ত। তো এখানে নানান বক্তব্য তিনি যথেষ্ট লম্বা চূড়া বক্তব্য দিচ্ছেন। তবে তরুণদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেশের ছাত্র তরুণরা রাষ্ট্রের রাজনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী, এটি ইতিবাচক দিক। আর আপনার নতুন কোনো দল আসলে বিএনপি স্বাগত জানায়, তবে কোনো প্রশ্নবিদ্ধ নয়, পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক। 17 সাল থেকে এই ধরনের আচরণই সাত কলেজের শিক্ষার্থীরা পেয়ে আসছিল, যেটা আসলে সবাই মুখে শুনেছে, কেউ দেখেনি, আজ সেটা দেখলো। অবশ্যই আমরা ক্ষমা চাওয়ার জন্য ওই ওবিসি মামুন আহমেদ রাস্তায় এসে ক্ষমা চাইবে 7 তলের শিক্ষার্থীদের কাছে, আমি না, সবাই নেশাখোর ওবিসি মামুন আহমেদ। আমরা আজকে সেই উপাচার্য মামুন স্যারের কাছে গেলাম, যাওয়ার পরে আমরা বললাম যে স্যার স্মারকলিপি যে দিলাম এটার ফলাফল কি স্যার? সে আমাদের বলে কি জানেন, জানেই না সেই স্মারকলিপিতে কি আছে, বলে কি ছিল স্মারকলিপিতে। তারপরে আমরা বললাম যে স্মারকলিপিতে এরকম ছিল, তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা সামনে মিটিং করব, তারপরে আমরা জানাবো। এটা না বলে উনি আমাদের ভিডিও আছে, সে আমাদের সাথে কি আচরণ করেছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।